কোত্থেকে না কোত্থেকে একটা মেয়ে এসে আমার একদম কাজের লোকের মতো খাটাইতেছে। কিছু করার নেই আপনার। ওই মেয়ের আসল উদ্দেশ্য না জানা পর্যন্ত তোমার পরিচয় একটু গোপনই রাখতে হবে। আচ্ছা, এই মেয়ে যদি আমাদের বাড়িতে 1 বছর থাকে, তাই বলে কি আমি সারা বছর কাজের ছেলে সেজে থাকবো? আমার একমাত্র ছেলে, কলুর বলদের মতো খাটিয়ে মারছে মেয়েটা। আহা, তোমরা একটু শান্ত হও। এই মেয়ের আসল উদ্দেশ্য সম্পর্কে আমরা কিন্তু এখনো কিছু জানি না। আমাদের একটু ভুলের কারণে আমাদের পুরো প্ল্যান কিন্তু ভেস্তে যাবে। রাখো তোমার পরিকল্পনা। এই কয়দিনে আমার ছেলেটার চেহারা কি হয়েছে দেখেছো? ছেলের জন্য এত আদিক্ষেতা করো না। এমনিতে তো তোমার ছেলের চেহারা খুব একটা ভালো না। ওর দিকে তাকালে তো মনে হয় যে রাস্তাতে যে খায় না ওগুলোর মতো দেখতে হয়েছে। মা, বাবা এসব কি বলতেছে আমার সম্পর্কে? হ্যাঁ, যা বলেছি ভালোই বলেছি। মাঝে মধ্যে তো মনে হয় এই মেয়ে বাসায় এসে ঠিক কাজটি করেছে। এই মেয়ের ঠেলায় পড়ে তোমার ছেলে এখন তো টুকটাক সংসারের কাজ করা শুরু করেছে। কোথাকার কোন মেয়ের জন্য তুমি আমার ছেলেকে অপমান করছো? আমার সত্যি করে বলো তো, আমি কি তোমাদের আপন ছেলে নাকি কোনো এতিমখানা থেকে আমাকে দত্তক এনেছো? হ্যাঁ, নিজের ছেলের সাথে কেউ এরকম করে? দত্তক যদি আনতাম তাহলে তোমার থেকে ভালো একটা ছেলেকে দত্তক নিয়ে আসতাম। তুমি আমার আপন ছেলে। আমার ইচ্ছে করছে ওই নকল বউকে ঝাঁটা পিটা করে বের করে দিই। দেখো, তুমি মানো আর নাই মানো, ওই মেয়ে তো নিজের মুখে বলেছে ও তোমার বউ, মানে চৌধুরী বাড়ির বউ। সেক্রেটারি, তোমার তো খাওয়ার ঘুম বাদে কোনো কাজ দেখি না। আমার আবার কিসের কাজ? গাছগুলোর অবস্থা দেখেছো? যত্নের অভাবে গাছগুলোর মরার মতো অবস্থা। যাও এখনই যে নিড়ানি এনে গাছগুলোকে পরিষ্কার করে দাও, আর মাটিগুলোও আগলা করে দিও। আচ্ছা ঠিক আছে। আর শোনো, গাছে পানিও দিও। হ্যাঁ ঠিক আছে। 1 সপ্তাহের মধ্যে যদি গাছে ফুল না ফোটে, আমার হাজবেন্ড আদনানকে রিপোর্ট করে তোমার চাকরি খতম করে দিব। আমার রিপোর্ট আমার কাছে করবে, আবার আমারই চাকরি খতম? জি ম্যাডাম, আমাকে ডেকেছেন? হ্যাঁ, আমার প্রচন্ড মাথা ব্যথা করছে। মেডিসিন খেয়েছি, তাতেও কোনো কাজ হচ্ছে না। মাথাটা মাসাজ করানো দরকার। আমি পারবো না। কি এত বড় কথা? চৌধুরী বাড়ির বইয়ের মুখের উপরে জবাব? আমি এখনই আপনাকে ফোন করে সবকিছু জানাচ্ছি। বুঝলাম, আমাকে ফোন করে আমার ব্যাপারে বিচার দেব? এই বিড়বিড় করে কি বলছো? না না ম্যাডাম, কিছু না। আমার মাথাটা মাসাজ করা দরকার। মাথাটা মাসাজ করে দাও। ম্যাডাম, আমি সেক্রেটারি হতে পারি, কিন্তু পর্নারী গায়ে আমি হাত দিতে পারি না। আমি শেফালিকে পাঠিয়ে দিচ্ছি, আপনাকে মেসেজ করে দেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও। আর শোনো, এই সংসারে শুয়ে বসে থাকা চলবে না, কাজ করে খেতে হবে। এই কথাটা তুমি মনে রেখো। জি ম্যাডাম। যাও। ভাইজান, আপনি এসব কি করতেছেন? কপাল রে কপাল শেফালি, জামাই সাজতে গিয়ে এখন ঘরের সব কাজ আমারই করতে হইতেছে। দেন দেন, আমার কাছে দেন, আমি কইরা দিতাছি। আরে দূর, মাথা খারাপ নাকি? এমনি একটা সহজ কাজ পাইছি, ওই ডাইনিটা যদি আবার এসে দেখে তাহলে এর থেকে কঠিন কাজ ধরাই দিয়ে চলে যাবে। একদিক দিয়ে অবশ্য আপনার উপকারী হয়েছে। আমার উপকার হয়েছে? আচ্ছা কিরকম? স্বামী হওয়ার আগে স্বামী ট্রেনিং পাইয়া যাইতাছেন। স্বামী হলে কি মানুষ এসব কাজ করে নাকি? আপনার তো বউ সম্পর্কে কোনো ধারণাই নেই। বিয়ার পর পুরুষ মানুষের অবস্থা এর থেকেও খারাপ হয়। এইসব তো কিছুই না। ওই মেয়েটা যদিও মিথ্যে বউ সেজে এসেছে, কিন্তু আমাদের কিন্তু অনেক কাজ হয়েছে। তোমার ছেলেটাকে কিরকম দৌড়ের উপরে রেখেছে। শুধু একবার ওর আসল পরিচয়টা জানতে দাও, আমি ওকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। আমি কিন্তু চাই মেয়েটা এভাবে এই বাড়িতেই থাকুক। অন্তত তোমার আনকন্ট্রোল ছেলেকে একটু কন্ট্রোলের মধ্যে রাখতে পারবে। আচ্ছা, তোমার নিজের ছেলের উপর তোমার এত রাগ কেন বলো তো? রাগ না, ভালোবাসা। ও তো আমারই সন্তান। আমিও চাই আমাদের সন্তান নিজের পায়ে দাঁড়াক, কাজ করুক, নিজের ভবিষ্যৎ সম্পর্কে জানুক। তাই বলে আমার ছেলে বাড়ির চাকর বাকরের কাজ করবে? ছোট হোক বড় হোক, কাজ কাজই। কাজ যদি কেউ না করে
তাহলে অর্থ মানে টাকা পয়সার মূল্য কেউ বোঝে না। আচ্ছা শোনো, আমাদের আদনানের মধ্যে কিন্তু একটা পরিবর্তন এসেছে, খেয়াল করে দেখেছো? সেজন্যই তো বলছি, তোমার এরকম উড়নচণ্ডী ছেলের জন্য এরকম একটা জাদরেল মেয়েই দরকার, সারা জীবন কন্ট্রোল করে রাখতে পারবে। তোমরা পুরুষরা ভাবো মেয়েরা শুধু তোমাদের কন্ট্রোলই করে। যত সব। সারাদিন তোমাকে মোবাইলে কথা বলা ছাড়া আর কিছুই করতে দেখি না। একটা ছেলে মানুষ এত অলস কিভাবে হয়? তা আমি আর কি করব? সারা জীবন কি সেক্রেটারি হয়ে থাকবে, না নিজের ইচ্ছা ভালো কিছু করবে? আমারও তো কাজ টাজ করার ইচ্ছা নেই, সেক্রেটারি হয়েও ভালো আছি, খুশি আছি। তা থাকবে কেন? অবশ্য পড়াশোনা জানলে তো তুমি চাকরিই করতে। আপনি না জেনে কথা বলবেন না, আমি লেখাপড়া জানা গ্রাজুয়েট। বাহ, তা কদ্দূর লেখাপড়া করেছো তুমি? আমি এমবিএ কমপ্লিট করছি। চাপাবাজি অন্য কারোর সাথে যেয়ে করো, আমার সাথে তুমি চাপাবাজি করো না। দেখেন, আমি মোটেও চাপা মারছি না। ও, তাহলে হয়তো তুমি নকল করে পাশ করেছো। হোয়াট ডু ইউ মিন? নকল করতে যাবো কোন দুঃখে? আমার কি মেধা খারাপ? নকল না করলে কেউ এমপিএ পাশ করে বেকার থাকে? দেখেন, আমার চাকরি করার একদমই ইচ্ছা নেই। আগামীকাল সকাল সকাল রেডি হয়ে আমার সাথে যাবে। কোথায়? এত প্রশ্ন কেন করো? গেলেই তো দেখতে পাবে। অর্থাৎ আমার অফিসে কোনো প্রয়োজন? বাবা, একটা কাজে এসেছি। কি কাজ বলো বৌমা? এই যে সেক্রেটারি, ঘরে কোনো কাজকর্ম না করে সারা দিন শুয়ে বসে থাকে, এগুলো কি দেখতে ভালো লাগে? তুমি শুধু একবার বলো বৌমা, আমি ওকে সেক্রেটারির পদ থেকে বরখাস্ত করে দিচ্ছি। ঠিকই বলেছেন বাবা, একে সেক্রেটারির পদ থেকে বাদ দিয়ে আপনার অফিসে একটা চাকরি দিয়ে দেন। আমার অফিসে? ও হ্যাঁ, আমার অফিসে একটা পিয়নের পদ খালি আছে, তুমি বললে। কি? আমি করব পিয়নের চাকরি? এই, আমার সাথে কি পিয়নের চাকরি যায়? এটা অফিস, এখানে চাকরি করতে হলে চেহারা না, যোগ্যতার প্রয়োজন হয়। বাবা, যোগ্যতা আছে, আপনারা তো জানেন না, এই ছেলে এমবিএ পাস। উমা, তাই নাকি? আমি তো জানতাম না। আমি তো ওর হাব ভাব দেখে বুঝেছিলাম 10-এ হয়তো 5 পাস হবে এরকম। না না বাবা, এই ছেলে আসলেই এমবিএ পাস। তাই? তাহলে একটা সুযোগ অবশ্য আছে। আমার অফিসে সিনিয়র ম্যানেজারের একটা পোস্ট খালি আছে, তুমি যদি বলো ওকে ওই পোস্টে চাকরি দিতে পারি। বাবা, তাহলে তো খুবই ভালো হয়। ঠিক আছে বাবা, তোমার অনুরোধে আমি ওকে চাকরি দিচ্ছি। তা না হলে তো এই ছেলের আমার এখানে পিয়ন হওয়ার যোগ্যতা রাখে না। ঠিক আছে বাবা, তাহলে এখন আমি আসি। ঠিক আছে, সাবধানে। বাবা, তুমি আমার মেয়ের সামনে আমাকে কি বললে? আমার পিয়ন হওয়ার যোগ্যতা নাই? ঠিকই তো বলেছি। এমবিএ পাশ করে 2 বছর ধরে গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছ। তোমাকে কতবার বলেছি আমার অফিসে একটা সিনিয়র ম্যানেজারের পোস্ট খালি আছে, তুমি সেখানে জয়েন করো। আমার কথা তো তখন শুনলে না, এখন তো ঠিকই শুনলে। এই, কে বলছে শুনি নেই? অফিসে তো আসলামই, তোমার সামনে বসে আছি। এসেছো, এমনি এমনি তো আর আসনি, ঠেলায় পড়ে এসেছো। যাই হোক, কালকে তোমার জয়েনিং, সময় মতো অফিসে চলে আসবে। আচ্ছা ঠিক আছে বাবা। অফিসে এসব বাপ ছেলে চলবে না। আমি বস, আমি তোমার স্যার, আমাকে স্যার বলে সম্বোধন করবে। কি করছো? এই তো আপা, রান্নার আয়োজন করতেছি। আপা না, আজকে থেকে আমাকে ভাবি বলে ডাকবে। আচ্ছা ভাবি। আচ্ছা, তোমার আজকে ছুটি, আজকে আমিই রান্না করব। সর্বনাশ, খালাম্মা জানলে আমারে মাইরেই ফেলাইবো। আম্মা জানবে কেন? তাছাড়া আমি আমার শ্বশুর শাশুড়িকে সেবা যত্ন করতে চাই। আচ্ছা ভাবি, কোনো কিছু দরকার হলে আমারে ডাইকেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। কি আজকাল রান্নার কোর্স করাটা স্টার্ট করছিস নাকি? কেন ভাইজান? না মানে তোর রান্না তো আসলে মুখেই দেওয়া যেত না, কিন্তু আজকে তোর রান্না এত ভালো কিভাবে? ঠিকই বলেছিস, আজকের খাবার যেটাই মুখে দিচ্ছি একেবারে অমৃতের মতো লাগছে। তাহলে তো শেফ আলীর বেতন সামনের মাস থেকে 1000 টাকা বাড়িয়ে দিতে হবে। আজকে রান্না কিন্তু আমি করি নাই। তাহলে কে করেছে?
আজকে রান্না তামান্না ভাবেই করছে। আজকে আপনি রান্না করছেন? সারাদিন ঘরে শুয়ে বসে থাকি তো, তাই ভাবলাম আমি একটু রান্না করি। না 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 না, কাজটা তুমি মোটেও ঠিক করনি। কেন বাবা? এই যে আজকে তুমি এরকম সুস্বাদু রান্না রেখেছো, খেয়ে তো ভালোই লাগলো। এখন তো প্রতিদিন এগুলোই খেতে মন চাইবে। সবচেয়ে বেশি ক্ষতি তো তাইলে আমার হইল। কেন তোর গতি হবে কেন? আমার রান্না তো আর ভাবির মতো জীবনও হইব না, সারা জীবন আমার খোটা শূন্য যাইতে হইব। একটা উপায় অবশ্য আছে। এখন থেকে উনি মাঝে মাঝে রান্না করবেন, আর তুই ওনার কাছ থেকে শিখে নিবি। আর এই সুযোগে আমরাও ভালো এবং স্বাদের কিছু খাবার খেতে পারবো। বাবা, আমি যতদিন আছি আমি আপনাকে রান্না করে খাওয়াবো। মানে কি, তুমি কি কোথাও যাওয়ার পরিকল্পনা করছো নাকি? ইয়ে মানে না, কথাটা সেভাবে বলিনি। মাঝে মাঝে নিজের বাড়িতে বেড়াতে যাব সেই জন্য বলেছি। আচ্ছা, আমরা সব সিরিয়াস কথা বাদ দিই। অনেকদিন পরে আমি একটু মজার খাবার খাচ্ছি। আমাকে একটু ভাত দাও। হ্যাঁ, দেখেছি। জি বলুন। দেখো তো আমাকে কেমন লাগছে। ডাইনির মতো লাগছে। কি বললে? ডাইনির মতো? আরে না না, ডাইনি কখন বললাম? আমি তো বললাম ডায়ানার মতো লাগছে, প্রিন্সেস ডায়ানা। আচ্ছা, তাহলে ঠিক আছে। শুধু এই কথা জিজ্ঞেস করার জন্য কি আমাকে ডেকেছেন? না, আসল কথা বলতেই তো ভুলে গিয়েছি। যাও, তুমি রেডি হয়ে আসো। রেডি হবো কেন ম্যাডাম? আমি তো ঢাকার রাস্তাঘাট কিছুই চিনি না, তাই তোমাকে আমার সাথে যেতে হবে। কোথায় যাবেন? আদনানের সাথে দেখা করতে। আমার সাথে দেখা করতে যাবে? আমি জানি না। এই বিড়বিড় করে কি বলছেন? না মানে আদনান স্যারের সাথে দেখা করতে যাবেন কেন ম্যাডাম? আরে এই দেখো, আমি নতুন বিয়ে করা একটা মেয়ে, আমি আমার স্বামীর সাথে দেখা করতে যাব না? কিন্তু ম্যাডাম, আদনান স্যার তো কাউকে কিছু না বলে পালিয়ে গেছেন, তাকে আপনি কিভাবে পাবেন? বাড়ির কেউ না জানলেও আমি জানি আদনান কোথায় আছে, তাই আদনানের সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করতে যাচ্ছি। ম্যাডাম, আদনান স্যারের সাথে দেখা করার জন্য বাইরে যেতে হবে কেন? আপনি আদনান স্যারকে বাড়িতে নিয়ে আসেন। ঝামেলা আছে, আমার শ্বশুর শাশুড়ি তো এখনো রেগে আছে। বাসার পরিস্থিতি ঠান্ডা হলে তারপর আদনানকে আসতে বলবো। ও ও, তাহলে আর কি করার। আসলে অনেক দিন ধরে আদনান স্যারকে দেখি না। চলেন বাইরে যাই, আপনার সাথে আমিও আদনান স্যারকে একটু নিজের চোখেই দেখে আসি। তাহলে ঠিক আছে, রেডি হয়ে আসেন। ম্যাডাম, আমার তো আসলে এই রুমে রেডি হইতে হবে। আপনি বরং ড্রয়িং রুমে একটু ওয়েট করেন, আমি রেডি হয়ে আসতেছি। আপনি এগুলো কি পরেছেন? কেন ম্যাডাম, কিছু হয়েছে? এনি প্রবলেম? এইসব ড্রেস পরে কেউ কি বাইরে যায়? ড্রেস তো ম্যাম ঠিকই আছে, ড্রেসে আবার কি হয়েছে? আপনি একবার নিজেকে ভালো করে দেখেন আর আমাকে দেখেন। শাড়ি পরা সুন্দরী একটা মেয়ের পাশে আপনাকে কেমন লাগছে? মানুষ দেখলে ভাববে এক পাশে মানুষ আর এক পাশে বানর যাচ্ছে। বিশ্বাস করেন ম্যাডাম, আপনাকে মোটেও বানরের মতো লাগছে না। আমি আপনাকে বলেছি বানরের মতো লাগছে। ও আচ্ছা, আমি আসলে সেটা বুঝতে পারিনি, সরি। যান, ড্রেস চেঞ্জ করে ভালো শার্ট প্যান্ট পরে আসেন। ম্যাডাম, আপনি তো আদনান স্যারের সাথে দেখা করতে যাচ্ছেন না? ওনাকে ভালো জামা কাপড় পরে আসতে বলেন। আপনি ড্রেস পরে আসবেন নাকি আমি আমার হাজব্যান্ডের কাছে কমপ্লেন করবো আপনার নামে? ওকে ম্যাডাম, আপনাকে ফোন করতে হবে না, কমপ্লেইনও করতে হবে না। আমাকে 5টা মিনিট সময় দেন, আমি চেঞ্জ করে আসতেছি। এই পর্যন্ত কম হলো 5 ঠোঙ্গা বাদাম খাইছে। আমরা কি এখানে বাদাম খাইতে আসছি? আপনি আমাকে ঝাড়ি দিয়ে কথা বলছেন? দেখেন ম্যাডাম, 2 ঘন্টা ধরে আমরা এখানে বসে আছি। আমরা এখানে কেন বসে আছি একটু বলবেন প্লিজ? কতবার বলবো আপনার সাথে দেখা করতে আসছি? উনি কোথায়? যদি ওনার সাথে আপনার দেখা করতে হয়, উনি কোথায় এখন? জানি না। অজব কথা, আপনার হাজবেন্ড আর আপনি জানেন না উনি কোথায়? আচ্ছা শুনেন, বাসায় বসে থাকতে থাকতে বোরিং হয়ে গেছিলাম, তাই ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি। ঢাকার রাস্তাঘাট তো আমি কিছুই চিনি না, তাই ভাবলাম আপনাকে নিয়ে বের হই। তা আসল কথা হচ্ছে এটা, আগে বলেননি কেন? হ্যাঁ, মূল ঘটনা এটাই। এখন ঘোরাঘুরি শেষ, চলেন এখন বাসায় চলে যাই। আপনি কারেন্টের খাম্বার মতো দাঁড়িয়ে আছেন কেন? সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে মানে? মানে আমার শাড়ির কুচি খুলে গেছে। কুচি খুলে গেছে, তা আমি কি করবো? আপনি একটু হেল্প করেন।
দেখেন আমি কিভাবে হেল্প করতে পারি যে। আপনি শাড়ির কুচিটা নিচ দিয়ে ধরেন, আমি সেট করে নিচ্ছি। দেখেন ম্যাডাম, গিট্টু দিতে পারি না বলে লুঙ্গি পরি না, আর আপনি আসছেন শাড়ির কুচি ঠিক করাবেন আমাকে দিয়ে? আপনি কি মানুষ নাকি বলো? একদম ঝাই দিয়ে কথা বলবেন না আমার সাথে। আচ্ছা ঠিক আছে, ঝাড়ি দিচ্ছি না, প্লিজ। আপনি যদি হেল্প না করেন আমি একদমই হাঁটতে পারবো না। আচ্ছা ঠিক আছে, দেখছি। আসতে ভাই, হ্যাঁ আসো, স্প্রিট কফিটা নিয়ে এসো। কেমন চলছে তোমার কাজকর্ম? বাবা ফাইলপত্রের আগামাথা তো কিছুই বুঝতেছে না। দেখলে তো, পুঁথিগত বিদ্যা আর বাস্তব জীবন এক না। দুপাতা মুখস্থ করে সার্টিফিকেট পাওয়া যায়, কিন্তু ব্যবসা বাণিজ্য খুব কঠিন জিনিস। আই এম রিয়েলি সরি বাবা। ইটস ওকে মাই সান। আমি এই প্রতিষ্ঠানকে অনেক কষ্ট করে ধীরে ধীরে দাঁড় করিয়েছি। একদিনে তো এই প্রতিষ্ঠান এত বড় হয়ে যায়নি। তুমিও কাজ করতে থাকো, সব শিখে যাবে। I'll try my best বাবা। কাজ করতে গিয়ে যখন যেখানে যে কোনো সমস্যা মনে হবে আমাকে সাথে সাথে বলবে, আমি তোমাকে তা শিখিয়ে দেব। ওকে বাবা। একটা কথা মনে রাখবে বাবা, একদিন এই কোম্পানির দায়িত্ব তোমাকেই নিতে হবে। বাবা আমি কি পারবো? অবশ্যই পারবে। দায়িত্ব আর ধৈর্য মানুষকে সব পরিস্থিতি মোকাবিলা করতে শেখায়। ধৈর্য ধরে কাজ করতে থাকো, দেখবে একদিন সবকিছু তোমার কাছে খুব সহজ মনে হবে। ওকে, তুমি তাহলে তোমার ডেস্কে যাও, কাজ করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? পাওনাদার। পাওনাদার তো বাড়িতে আসছেন কেন? অফিসে যান, সেখান থেকে আপনার দেনা পাওনা কি আছে পরিশোধ করে দেবে। টাকা পয়সার কথা কখন বললাম ভাইজান? আমি আসছি আপনার বাড়িতে, আমার ভাগ্নি আছে, আমার ভাগ্নিটাকে ফেরত দিয়ে দেন, আমি লয়ে সোজা চলে যাব। আপনার ভাগ্নি মানে? কে আপনার ভাগ্নি? আমি তামান্নার মামা। এত কথা না বাড়ে তামান্নারে ডাকেন। এই অনেক কষ্ট করে আপনাকে এই বাড়ির ঠিকানা আমি পাইছি। তামান্না, তামান্না এদিকে আসো। বাবা আমাকে ডেকেছেন? হ্যাঁ, দেখো তো তুমি ওনাকে চেনো কিনা। মামা আপনি আপনি এবারে ঠিকানা কিভাবে পেলেন? দুনিয়াটা অনেক ছোট আমাদের, তার উপর আমি মানুষটা ভালো না। এই মতলব ব্যাপারে চোখে ফাঁকি দেওয়া এত সহজ? এত কথা না বলে তোমার কাপড় চোপড় যা আছে নিয়ে তাড়াতাড়ি আসো, আজকে বিকালে যেতে। আমি আপনার সাথে যাব না। আম্মা যান, আপনি মানা করলে তো হইব না। আমি তমিজ জোয়ারদারে কথা দিছি, তার সাথে তোমার বিয়ে হইব। এখন আসেন, আপনাকে ছাড়া তো আমি যাবো না। চাইলেই তো আর কাউকে নিয়ে যাওয়া যায় না। উনি এখন এই বাড়ির বউ, চৌধুরী বাড়ির বউ। আমার কাজে বাধা দিলে পরিণাম ভালো হবে না। ওকে, কোনো প্রবলেম নেই। একটা কাজ করি, থানায় খবর দিই, পুলিশ এসে আপনাকে দেখে নেবে, থানায় নিয়ে যাবে। কাজটা আপনারা ভালো করলেন না। আরে জানতো, কোথাকার কোন আবুল বাবুল এসে আমার বাড়ি থেকে আমার ছেলের বউকে নিয়ে যাবে, সেটাকে আমি হতে দেবো নাকি? আমিও দেখে নিব। হ্যাঁ হ্যাঁ, যান যান প্লিজ। যান, দেখে নিন। বলো, এখন তুমি তোমার আসল ঘটনা বলো। কিসের ঘটনা বাবা? কিসের ঘটনা? তোমার নাম কি, কোথায় থাকো, তোমার পরিচয় কি, আমাদের বাড়িতে এসেছো কোন উদ্দেশ্যে, তাই বলো। আমি তো আপনার ছেলে আদনানের ওয়াইফ, আপনাদের বৌমা। সেটা তো আমরা আগের থেকেই জানি যে তুমি আদনানের বউ না।
সত্যি করে বলো তুমি কে, তা না হলে কিন্তু আমরা তোমাকে পুলিশে দেবো। প্লিজ আমাকে পুলিশে দিবেন না, আমি কোনো অপরাধী না। তাহলে আমাদের পরিবারে এসে আমার ছেলের বউ সেজে তুমি কেন গা ঢাকা দিয়েছো? তুমি আমাদের কি ক্ষতি করতে চাও? তোমার এই বাড়িতে আসার উদ্দেশ্য কি? বিশ্বাস করেন, আমি আপনাদের কাউকেই চিনি না। আমি শুধু আমার মামার হাত থেকে বাঁচার জন্য কয়েকটা দিন পালিয়ে থাকতে চেয়েছিলাম। আমি আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি। মানে? এই দুনিয়াতে আমার বাবা মা কেউ নেই। আমি আমার মামার পরিবারে মানুষ হয়েছি। আমার মামা টাকার লোভে এক বয়স্ক লোকের সাথে বিয়ে দিতে চাইলো। তখন আমি ঢাকায় পালিয়ে চলে আসি। ঢাকায় আসার পর আমার থাকার কোনো জায়গা ছিল না। তাহলে বাড়ির ঠিকানা আপনি কিভাবে পেলেন? আর আদনানকে আপনি কিভাবে চিনেন? আদনানকে আমি নিজেই জানি না। চায়ের দোকানে দুজন লোকের কথা শুনে জানতে পারি এই বাড়ির ছেলে আদনান রাগ করে বাড়ি থেকে চলে গেছে। ভাবলাম এই সুযোগে কয়েকটা দিন তার বউ সেজে আমি এই বাড়িতে ঘা ডাকা দিয়ে থাকতে পারবো। তাই আদনানের বউসে যে এই বাড়িতে সোজা আস্তানা গাড়ছেন না? বিশ্বাস করেন, আমি কয়েকটা দিন থাকার জন্য এত কিছু করেছি। আপনাদের কোনো ক্ষতি করার বিন্দু পরিমাণ ইচ্ছা আমার ছিল না। আমি অসহায় একটা মেয়ে, তাই বলে আপনারা আমাকে খারাপ মেয়ে ভাববেন না। ক্ষতি যা করার তা তো করেই ফেলেছ। মানে মানে আমাদের পরিবার পরিজনের সবাই জানে আদনান বিয়ে করেছে, আর অনেকে তো তোমাকে নিজের চোখেই দেখে গেছে। এখন হুট করে যদি সত্যটা বলি তাহলে তো আমাদের সম্মানহানি হবে। দোষ যেহেতু আমার, আপনারা আমাকে যে শাস্তি দিবেন আমি মাথা পেতে মেনে নেব। অবশ্যই তোমাকে শাস্তি পেতে হবে, আর তোমার শাস্তি একটাই, তুমি আমার ছেলে আদনানকে সত্যি সত্যি বিয়ে করে এই চৌধুরী বাড়ির বউ হতে হবে। তাছাড়া তোমার মামা যদি আবার ফিরে আসে, বারবার তো আমি মিথ্যে কথা বলতে পারবো না, তাই না? আমি চাইলেই তো আর বিয়ে হবে না। আপনাদের ছেলে যদি আমাকে বিয়ে করতে না চায়? তুমি এই মেয়েকে বিয়ে করবে না? তোমরা আমার বাবা মা, তোমরা যা বলবে তাই করবো। নিজের ছেলের সাথে বিয়ের প্রস্তাব দিয়ে এখন আমাকে এই সেক্রেটারির সাথে বিয়ে দিতে চাচ্ছেন? কিসের সেক্রেটারি? তুমি যাকে আদনান হিসেবে চেনো সেই তো আমাদের ছেলে, ওই আদনান। মানে আমি ওনাদের একমাত্র ছেলে আদনান। মানে তাহলে এতদিন বলেননি কেন? আমরা আসলে আপনার এই নাটকটার শেষটা দেখতে যাচ্ছিলাম। প্লিজ আপনি আমাকে মাফ করে দেন। আমি এতদিন না জেনে আপনাকে দিয়ে কত কি করিয়েছি। বেশ করেছো। তোমার এই আচরণের কারণে তোমার শ্বশুর আর আমি তোমাকে বেশি পছন্দ করেছি। আমার এই উড়নচণ্ডী এবং উদাস ছেলের জন্য তোমার মতো এরকম একটা জাতবেল মেয়েই দরকার ছিল। আসলে হয়েছে কি আঙ্কেল, কে আঙ্কেল? কোথায় আঙ্কেল? হ্যাঁ, এতদিন তো খুব বাবা বাবা বলে ডেকেছো, এখন আবার হুট করে আঙ্কেল ডাকা শুরু করলে। এখন থেকে আমি তোমার মা। আমি তোমার বাবা। সবই মানলাম, তবে ওকে কিন্তু আমি সেক্রেটারি বলেই ডাকবো। কি আমি সেক্রেটারি? হ্যাঁ ঠিকই তো আছে, এতদিন আদনানের সেক্রেটারি ছিলে, এখন বিয়ে করে বউর সেক্রেটারি হবে। বাড়িঘর ছেড়ে চলে যাবো। যাবে, নিশ্চয়ই যাবে। বিয়ে করে বউকে সাথে করে নিয়ে যাবে, হানিমুনে যাবে, লন্ডন যাবে, সিঙ্গাপুর যাবে, লাস ভেগাস যাবে, হুনুলুলু যাবে, যেখানে ইচ্ছে যাবে। চৌধুরী বাড়ির বউ বলে কথা, সব খরচ আমার।